সব কিছু মিলিয়ে আগামীকাল দেশের পরিস্থিতি কী হতে যাচ্ছে সেটি জানবার জন্য বাংলা নিউজ টিম মাঠে রয়েছে। আবারও আপডেট জানতে পারলে আবারও দর্শক আপনাদেরকে আমরা আপডেট জানিয়ে দেবো। যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কী হতে যাচ্ছে আগামীকাল 13ই নভেম্বর, কী করতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, সব জানতে বাংলা নিউজের টিম রয়েছে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্পটে এবং বাংলাদেশের সহ সারা শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে মাঠে। কি চলছে কি হচ্ছে সেটা জানবার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের বাংলা নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ চৌধুরী। তার কাছ থেকে জানবো তিনি সারাদিন কি দেখেছেন এবং আওয়ামী লীগের এই কর্মসূচি ঘোষণা করার পর থেকে কি চলছে দেশে। তোফায়েল, একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো এই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর থেকে আপনি বিভিন্ন স্পট কভার করেছেন, তো আপনি গত পরশু দিন থেকে আসলে কি দেখছেন, এনসিপি কার্যালয়ের সামনে কি দেখছেন আপনি? ধন্যবাদ। আমি যদি প্রথম দিন থেকে শুরু করতে চাই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণার পর থেকেই আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে থাকা বাস এবং চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমি যদি স্পেসিফিকভাবে গত পরশু দিনের ঘটনা বলতে চাই, পরশু দিন জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কার্যালয় রয়েছে বাংলা মোটরের, সেই অস্থায়ী কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এনসিপির নেতাকর্মীরা তাৎক্ষণিক সেখানে তাদেরকে ধাওয়া দিয়ে বেশ কয়েকজনকে আটক করেন। এরপরে আমরা দেখেছি সেখানে যে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় তার মধ্যে অবিস্ফোরিত আরও বেশ কয়েকটি ককটেল সেখানে পড়ে থাকতে আমরা দেখেছি। সেগুলোকে পুলিশের যে বিশেষায়িত টিম তারা উদ্ধার করে সেখান থেকে নিরাপদ দূরত্বে নিয়ে যায়। এবং গতকালকে আমরা যেটি দেখেছি যে গতকালকে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই তদন্ত বিভাগ রয়েছে সেই তদন্ত বিভাগের কার্যালয় ধানমন্ডি 11-তে অবস্থিত, সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপরে আমরা দেখেছি যে সচিবালয়ের পূর্ব গেট তথা যে নূর হোসেন চত্বর, সেই নূর হোসেন চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর আমরা আরও দেখেছি যে হাতিঝিলের যে প্রবেশপথ রয়েছে এফডিসির গেট, সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যেই কারণ বাজার মাছবাজার রয়েছে সেই মাছবাজারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মৌসুমী, আমি যদি একটু স্পেসিফিক বলতে চাই যে 2 দিনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সরকারি স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলোকে লক্ষ্য করে কিন্তু আসলে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। এ নিয়ে গতকাল ডিএমপি কমিশনার একটি সংবাদ সম্মেলন করেছে, সেখানে তিনি স্পেসিফিক জানিয়েছেন যে একটি নিষিদ্ধ কর্মকাণ্ড নিষিদ্ধ একটি গোষ্ঠী আসলে এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। তবে নির্দিষ্টভাবে তারা বলেননি যে আসলে এটা কোন রাজনৈতিক দল বা কোন গোষ্ঠী এই কর্মকাণ্ড বা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে। এর প্রতিবাদে আমরা দেখেছি আজকে সন্ধ্যা নাগাদ যেই এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি একটি বিক্ষোভ মিছিল করেছে, সেই বিক্ষোভ মিছিলে হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ এনসিপির শীর্ষ বেশ কয়েকজন নেতাকর্মী নেতৃত্ব দিয়েছেন। সেটি তাদের অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে শাহবাগের মোড় ঘুরে সেখানে তারা বক্তব্য রাখেন এবং সেখানে হাসনাত আবদুল্লাহ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির যে সকল নেতাকর্মী রয়েছে তাদের সবাইকে মাঠে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। এরপরে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা তাদের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন। মৌসুমী, আমার কাছে গত 3 দিনের যেই কর্মকাণ্ড ঢাকা শহরে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে সেই সম্পর্কে আমি আপনাকে একটু জানতে চাই। আপনি তো বিভিন্ন স্পটে ছিলেন, তো এই যে নাশকতামূলক যে কর্মকাণ্ডগুলো হচ্ছে জনমনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে, তো আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিশেষ করে এনসিপি কার্যালয়ের সামনে? আমি যদি আরও একটু আপনাকে নির্দিষ্ট করে বলতে চাই যে যেদিন মূলত নিষিদ্ধ ঘোষিত যেই কর্মকাণ্ড নিষিদ্ধ যে আওয়ামী লীগ তাদের কর্মসূচি ঘোষণা করার, আমি যদি আরও একটু স্পেসিফিকভাবে বলতে চাই যে এটি আসলে অভ্যুত্থান পরবর্তী সময় তাদের দলীয় প্যাডে প্রথম কর্মসূচি। যে প্রথম কর্মসূচি ঘোষণার পরে আমরা দেখেছি যে রাজধানীতে স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি বিচরণ ছিল। এরপরে যখন গত পরশু নাগাদ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এরপরে আমরা দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নড়ে চড়ে বসেছে, তার পাশাপাশি বিজিবি সদস্য এবং সেনা সদস্যরা তাদের টনক নড়েছে এক কথায়, এবং তারা রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কেন্দ্র করে সেখানে তাদের যেই টহল এবং চেকপোস্ট কার্যক্রম সেই চেকপোস্ট কার্যক্রম তারা অব্যাহত রেখেছে। আমরা আজকে যেটি দেখেছি কারওয়ানবাজার সিগন্যাল এবং হাতিঝিলের প্রবেশপথ সহ রামপুরা ব্রিজ এবং রাজধানীর যেই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে যেমন সচিবালয়, এর পাশাপাশি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হাইকোর্ট, এর পাশাপাশি আরও যে কয়েকটি সরকারি স্থাপনা রয়েছে প্রত্যেকটা স্থাপনা ঘিরে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যবস্থা জোরদার করা হয়েছে। তোফায়েল আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা দেখছেন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে টিএসসিতে।
তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা পুলিশের টহল দেখতে পাচ্ছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একই সঙ্গে যে টিএসসি এলাকায় কি ঘটেছে গত দুদিনে এবং আজকে কি পরিস্থিতি সেটি জানবো আমাদের হাবিবুর রহমান শান্তর কাছ থেকে। শান্ত এই স্পটে ছিলেন। শান্ত, আপনি কি কি দেখেছেন, গতকাল কি হয়েছে এবং আজকে সারাদিন কেমন পরিস্থিতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়? আমি সারাদিন ছিলাম আজকে শাহবাগ এলাকাতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এরিয়াও আমি দেখেছি। সকাল থেকে আজকে যা দেখেছি যে দুপুর 12টার দিকে কিন্তু র্যাব মোতায়েন করা হয়েছিল শাহবাগ এলাকাতে। এছাড়া শাহবাগ এলাকাতে গাড়ি চলাচল সচল ছিল সেটি বলা যাচ্ছে। তবে গাড়ি চলাচল এখানে কিন্তু যাত্রীবাহী গাড়ি যেগুলো ছিল ওই যাত্রীবাহী গাড়িগুলো কিন্তু বেশিক্ষণ থামাতে দেয়নি পুলিশ। এখানে পুলিশ সবসময় তৎপর ছিল এখানে। এছাড়া যদি আমি বলি গতকাল রাতের যেই ঘটনাটি ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বেষ্টনী ভেঙে কিন্তু আসলে কিছু যারা বলছে নানাভাবে নানা সংগঠনের নাম নিচ্ছে তারা কিন্তু এসেছেন, এসে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনে কিন্তু তারা তালা দিয়েছেন। এবং এছাড়া আজকে বিকেল 4টার দিকে আমরা যেটি দেখেছি যে সায়েন্স ল্যাব থেকে জুলাই ঐক্য নামে একটি সংগঠন তারা কিন্তু লাঠি মিছিল করেছেন আওয়ামী লীগ শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তার বিচারের দাবিতে। এছাড়া যেই ঘটনাগুলি ঘটছে রাজধানীকে কেন্দ্র করে সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু জুলাই ঐক্য তারা মিছিল করেছেন এবং তারা কিন্তু আহ্বান করেছেন জনগণকে জুলাই আন্দোলনের মতো মাঠে নেমে আসতে এবং মাঠে নেমে এসে যেন তারা প্রতিহত করেন। আমরা শুনেছি যে কিছুক্ষণ পরে এই জায়গাটিতে ডাকসু বা ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি মিছিল করার কথা রয়েছে, বিক্ষোভ মিছিল। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে সেখানে জুলাই আন্দোলন নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে, বেশ কিছু কর্মসূচি আমরা দেখছি টিএসসিতে। তো এই রাতে আর কি কর্মসূচি রয়েছে শিক্ষার্থীদের বলতে ডাকসুর একটি কর্মসূচি রয়েছে যেখানে ডাকসুর ভিপি এবং জিএস তারা অংশগ্রহণ করবেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে আওয়ামী লীগের প্রশ্নে তারা এখন পর্যন্ত অনড় অবস্থায় আছেন এবং তারা বলেছেন যে রাত 9টা বাজে তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি শুরু হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যেই বিভিন্ন চেকপোস্ট যেটি বলছিলাম যে এই চেকপোস্টে কিন্তু ডাকসুর পক্ষ থেকে তারা কিছু লোক মোতায়েন করবেন এবং তারা কিন্তু বলেছেন যে তারা সারা রাত বিশ্ববিদ্যালয়কে পাহারা দিবেন এবং তারা আওয়ামী লীগ বা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের প্রশ্নে কিন্তু অনড় সেটি বলেছেন। গতকাল রাতের ঘটনার প্রেক্ষিতেই মূলত আজকের এই কর্মসূচি বলে মনে হচ্ছে। হাবিবুর রহমান শান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু চলে যাব যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, শুধু এনসিপি না বা ডাকসুর যারা নেতারা রয়েছেন তারা শুধু না, বিএনপির পক্ষ থেকে কিন্তু এই রাজনৈতিকভাবে এই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করবার জন্য তারা ঘোষণা দিয়েছেন। বিএনপির কর্মসূচিতে ছিলেন আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টার আজবের রাজ। আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো আজকে বিএনপির কর্মসূচিতে ছিলেন, সেখান থেকে কি বলা হচ্ছে, তারা কিভাবে এই নাশকতামূলক যে কর্মকাণ্ডগুলো চালানো হচ্ছে সারা দেশে সেটিকে তারা কিভাবে প্রতিহত করবে? বিএনপি এখন খুবই শঙ্কায় আছে, সেটি হচ্ছে নির্বাচন বানচালের সর্বপ্রথম যে ষড়যন্ত্রটা চলছে, এর পাশাপাশি সবথেকে বড় যে শঙ্কা আছে দেশের এই পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, ওনার একটি বক্তব্যকে কিন্তু ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে যে উনি কোনো একটি উপজেলার একটি ইউনিয়ন পর্যায়ের একটি অনুষ্ঠানে বলেছিলেন যে ওইখানকার যারা আওয়ামী লীগের আছে তাদেরকে হচ্ছে মিথ্যা মামলা, যেগুলো আমরা দেখেছি বিগত আমলে যে আওয়ামী লীগ যেভাবে আসলে মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, সেই মিথ্যা মামলায় যারা জড়িত আওয়ামী লীগের তাদেরকে আসলে মামলা থেকে বের করে দেওয়া হবে বা তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হবে না। সেই বক্তব্যটা নিয়েই কিন্তু এত জলঘোলা হয়েছে। এর মাঝে আমরা দেখছি জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল, তারা কিন্তু আমরা দেখেছি গত পরশুদিন রাতে জাতীয়তাবাদী যুব দলের ঢাকা দক্ষিণ মহানগরের দক্ষিণের যে কমিটি রয়েছে তার যে সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন কিন্তু এই শাহবাগে অবস্থান নিয়েছিলেন। এর পাশাপাশি দেশে যে নাশকতাগুলো হচ্ছে সেই নাশকতাগুলো রুখতে ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা সর্বদা সোচ্চার আছে। পাশাপাশি আজ বাংলাদেশ ও চায়না যে সম্মেলন কেন্দ্র আগারগাঁওয়ে অবস্থিত, সেই সম্মেলন কেন্দ্রে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও কিন্তু একাধিক নেতারা এই বক্তব্য দিয়েছে যে তারা এই নাশকতা রুখতে প্রস্তুত আছে। অর্থাৎ মাঠে যদি আওয়ামী লীগ আসেও সেখানে বিএনপি কিন্তু এই নাশকতাগুলো রুখে জনগণের যে দুর্ভোগ সেটি রোধ করতে সর্বদা প্রস্তুত আছে।
সেখানে কি কোনো নেতাকর্মীদের কোনো দিক নির্দেশনামূলক কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল কি আজকের প্রোগ্রাম থেকে? আগামীকাল মাঠে থাকবে এমনটি ধারণা, তবে আজ যে কর্মসূচি ছিল সেটি জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে, সেই নিয়েই বেশি আলোচনা। তবে তাদের দলীয়ভাবে যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনা অনুযায়ী আগামীকাল যুবদল ছাত্রদল মাঠে থাকবে। তার রাজনৈতিকভাবে এই কর্মসূচিগুলো। আজবের রাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা থাকুন স্পটে, আপনার স্পটে থাকুন, আপনার কাছে অবশ্যই আবারও আমরা আপডেট খবর জানতে পারবো। এই বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচেষ্ট রয়েছেন এবং বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট দেখেছি এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে জানতে পারলাম যে ঠিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে গণভোট এবং একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, ঠিক এই পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামীকাল দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেই ভাষণে কি থাকবে সেটা নিয়ে একটু কথা বলতে চাই আমাদের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার মিনহাজ চৌধুরীর সঙ্গে। মিনহাজ, কিছুক্ষণ আগে জানতে পারলাম যে প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেবেন, এরকম একটা পরিস্থিতিতে এই ভাষণটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটি তো আসলে যখন বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে বিএনপি এবং জামায়াতের সাথে যে জামায়াত সহ যে 8টি সমমনার রাজনৈতিক দল গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন এগুলো নিয়ে যখন একটি আসলে মতবিরোধ তৈরি হয়েছে দেশে এবং রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী একটি অবস্থানে আছে, সেই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল যেহেতু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একটি ঢাকা লকডাউন কর্মসূচি আছে, সেই পরিস্থিতিতে আসলে এই ধরনের যে ভাষণ সেটিতে আসলে কি বার্তা দিবে সেটি একটি কিন্তু দেখার বিষয়। কারণ সকলেই হয়তো একটি উৎকণ্ঠা আছে যে আগামীকাল কি কোনো ধরনের নাশকতা হতে যাবে কিনা আরও বেশি। কারণ আপনি জানেন যে গত 2-1 দিন ধরে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলগুলোতে যে ধরনের নাশকতা হচ্ছে, এছাড়া যেভাবে আসলে বাসগুলোতে আগুন দেওয়া হচ্ছে, চারদিকে কিন্তু আসলে অনেক উৎকণ্ঠা আছে। এবং আপনি আসার সময় দেখছিলেন যে রাস্তাগুলো আজকে অনেকটাই ফাঁকা আছে, অন্যান্য দিনের তুলনায় আজকে ব্যক্তিগত যে পরিবহনগুলো সেগুলো অনেকটা কম রয়েছে। তো আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের তার যে ভাষণ জাতির উদ্দেশ্যে সেটি অবশ্যই আমার মনে হয়, যেহেতু আজও 16 নভেম্বরের মধ্যেই জামায়াত সহ যে 8টি রাজনৈতিক দলের যে একটি বার্তা দিল, আলটিমেটাম দিল যে এর মধ্যে যদি তাদের দাবি না মানা হয় গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, তারপর তারা যমুনায় অবস্থান করবেন, সেই ধরনের আলটিমেটাম তারা দিয়েছেন। তো এই পরিস্থিতি যখন, সেই সময়টাতে আগামীকাল দুপুরে হয়তো প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে যে ভাষণ সেটিতে হয়তো নতুন কোনো বার্তা আসবে। এবং আমি মনে করছি যে জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোট নিয়ে যেহেতু রাজনৈতিক দলগুলোকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল সরকার 7 দিনের, এবং এর আগে ঐক্যমত্য কমিশনও 8 মাস ধরে আলোচনা করছিল, কোনো ধরনের সমাধান আসলো না। এরপরে আজকেও আইন উপদেষ্টা বলেছে তারা যে কোনো সময় আসলে সিদ্ধান্ত জানাবে, 2-1 দিন সময় নিচ্ছে। তো হয়তো আগামীকাল সেই সময়টা হয়তো প্রধান উপদেষ্টা নতুন কোনো ঘোষণা অথবা কোনো কিছু প্রস্তাব দিতে পারে। সবকিছু মিলে কি মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রতি একটা চাপ প্রয়োগের কৌশল এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের সামনে আসলে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে আপনার মনে হয়? না, আপনি জানেন আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেটি বলছিলেন যে কিছু কিছু দল অন্তর্বর্তী সরকারের উপর এক ধরনের সুবিধা নিতে চাচ্ছে, চাপে ফেলে দুর্বলতাটা সে সুযোগ নিচ্ছে, এবং কিছু কিছু দল সেটির আসলে নেগেটিভভাবে বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকারকে চাপে ফেলে। তো এই ব্যাপারটি আসলে এখন কিভাবে নিবে সরকার সেটি দেখার বিষয়, যেহেতু সকল দলই আসলে বলছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে তারা নির্বাচন চায়, তবে হয়তো তাদের কিছু কিছু দাবি রেখে সরকারকে এক ধরনের চাপে ফেলতে চাচ্ছে। সরকার আসলে যখন বড় বড় রাজনৈতিক দলগুলোর থেকে এই ধরনের চাপ পাচ্ছে, এর মধ্যে আবার যখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ধরনের যে নতুন যে কর্মসূচি সেটির পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলগুলোতে যে ধরনের বাসগুলোতে হামলা হচ্ছে অথবা অগ্নিসংযোগ হচ্ছে। আজকেও অনেকগুলো জায়গাতে আমরা দেখেছি, কিছুক্ষণ আগেও ধামরাইতে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তো এই ব্যাপারগুলো আসলে সরকার কি নিরাপত্তা ব্যবস্থা কঠোর রাখবে নাকি রাজনৈতিক দলগুলোকে আসলে মনক্ষুণ্ণ করবে না, সেটি এখন সরকার হয়তো ভাবছে। মিনহাজ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক যারা আমাকে দেখছেন, এতক্ষণ আমরা যে রিপোর্টারদের সাথে কথা বললাম, রাজধানীর এই মুহূর্তে যে পরিস্থিতি সেটিও জানলাম, এবং একই সঙ্গে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা কেমন সেটিও জানার চেষ্টা করেছি। সব মিলে যেটা বোঝা যাচ্ছে যে রাজধানী ঢাকা সহ সারা দেশের 3টি জেলায় বিজিবি মোতায়েন থাকবে এবং 17,000 পুলিশ
মাঠে থাকবে, পাশাপাশি পুলিশ এবং বিজিবির অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে তারাও মাঠে থাকবে। সব মিলিয়ে সরকার যে কোনো ধরনের নাশকতা এবং যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করবার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছে এবং সরকার থেকে বলা হয়েছে তারা কঠোর অবস্থানে রয়েছে। সন্দেহভাজন কাউকে দেখার সাথে সাথে আটক করতে বলা হয়েছে এবং সন্দেহভাজন কাউকে দেখা হলে সাথে সাথে ফোন করার কথা বলা হয়েছে। সব কিছু মিলিয়ে আগামীকাল দেশের পরিস্থিতি কী হতে যাচ্ছে সেটি জানবার জন্য বাংলা নিউজ টিম মাঠে রয়েছে। আবারও আপডেট জানতে পারলে আবারও দর্শক আপনাদেরকে আমরা আপডেট জানিয়ে দেবো। যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।